আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে ও দূরে দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আরাবিয়া টিভির আজকের আলোচনায় স্বাগতম। আজকে আমি চুরির উপরে কথা বলছি, তথা গতকালকে আমাদের সারা বিশ্বব্যাপী একটি কর্মসূচি ছিল, নো ওয়ার্ক নো স্কুল। এই কর্মসূচিতে যোগদান করতে গিয়ে বা কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে আমাদের বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল এবং সমগ্র বাংলাদেশ এক টুকরো ফিলিস্তিন হয়ে গিয়েছিল। তো এই বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল, গ্রামগঞ্জ, সব জায়গায় মানুষ রাস্তায় নেমে এসেছিল, মিছিল করেছে, বিক্ষোভ করেছে, বিক্ষোভ পূর্ববর্তী আলোচনা হয়েছে। তো সামগ্রিকভাবে বলতে গেলে গতকালকের যে কর্মসূচি তাতে ব্যাপক সাড়া পেয়েছি এবং বিশ্বব্যাপী এই কর্মসূচির খবরাখবর প্রচার হয়েছে। কিন্তু তার ভিতরে কিছু সমস্যা ছিল, দু একটি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। যেমন বাটা শোরুম লুটপাট হয়েছে, কোথাও কেএফসির উপরে আক্রমণ হয়েছে। তো এই যে লুটপাট হওয়া বা আক্রমণ হওয়া, এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমি আজকের আলোচনাটা সাজিয়েছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার আলোচনা শুনবেন এবং আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন ইনশাল্লাহ। তো আমার কাছে যে বিষয়টা খটকা লেগেছে, যে আন্দোলন তো এর আগে অনেক হয়েছে, কোনো আন্দোলনে কিন্তু এভাবে লুটপাট আমরা দেখিনি। এই প্রথম একটি আন্দোলনে লুটপাট দেখলাম এবং লুটপাট দেখার পরে, অর্থাৎ যখন লুটপাট হচ্ছে, অন্যদিকে সাথে সাথে এআই দিয়ে কিছু ছবি তৈরি করা হয়েছে, যেই ছবিগুলি তারা ভাইরাল করার চেষ্টা করেছে। একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা এআই দিয়ে ছবি তৈরি করার পরে সাথে সাথে সেই ছবিগুলি দ্রুত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর একটা গ্রুপ আছে, এই আন্দোলনটাকে, যেহেতু তাওহিদি জনতার ব্যানারে সকলে আন্দোলনটা করেছে, এই তাওহিদি জনতাকে বিতর্কিত করার নানা চেষ্টা ফন্দি তারা করেছে। এবং ইতিপূর্বে আমরা এর আগেও দেখেছি যে কোনো কিছু ঘটলেই তাওহিদি জনতাকে একটা প্রশ্নের সম্মুখীন দাঁড় করানো বা তাদেরকে আপনার ইয়ের উপরে প্রশ্নবাণে জর্জরিত করা এবং তাদেরকে একেবারে কোণঠাসা করার একটা চেষ্টা আমরা দেখে আসছি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারও দেখলাম যে এই ঘটনা ঘটার সাথে সাথেই একটা গ্রুপ, তারা এই তাওহিদি জনতার ব্যানারকে দোষলেন, তাওহিদি জনতার এই কর্মকাণ্ডকে তারা দোষারোপ করলেন। প্রকারান্তরে তারা মূলত এই কর্মসূচিটাকেই তারা বিতর্কিত করার চেষ্টা করে গেছেন। তো সেই কারণেই আমি বলছি যে এই টোটাল এই সব ঘটনাগুলি একটা চেন আছে। এই চেনটা যদি আমরা ধরতে পারি তাহলে আশা করি সব কিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখতে বলবো, আপ টু বটন একেবারে যা আছে টোটাল যদি আপনারা অ্যানালাইসিস করেন তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এখানে কি ঘটতেছে। যদি আরেকটু ঘটনা আপনারা পিছন থেকে যান, দেখবেন গত 2 দিন আগেই পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি দেখিয়েছিলেন যে আওয়ামী লীগের যে একটি নিষিদ্ধ ঘোষিত দল রয়েছে ছাত্রলীগ, এই ছাত্রলীগের বিভিন্ন এলাকার নেতারা তারা স্ট্যাটাস দিচ্ছে ঢাকায় আসার জন্য। তারা ঢাকায় আসবেন, কেন ঢাকায় আসবেন, কি কারণ, এবং সেটা স্ট্যাটাস দিয়েছেন। তার মানে তারা একটা পরিকল্পনা হাতে নিয়ে ঢাকায় আসছেন। এবং এই চাঁদাবাজি ইয়ের সাথে, লুটপাটের সাথে যারা জড়িত ছিল, আপনি সকলের ভিডিও দেখবেন, সেখানে কোনো আলেমুলামা, কোনো হুজুর বা কোনো তাওহিদি জনতা বলতে যাদেরকে আমরা বুঝি, তাদের কেউ ছিল না। যেগুলি ছিল সবই টুকাই মার্কা কিছু লোক, যাদের নামাজ রোজার সাথে কোনো সম্পর্ক তো নেই, যারা দিন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম একটা শ্রেণী, যারা বিশেষ একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই তারা মাঠে নেমেছিল। যেহেতু আমরা 5ই আগস্টের পরে দেখেছিলাম সারা বাংলাদেশব্যাপী ডাকাত ভাড়া করেছিল, ঢাকায় বিভিন্ন জায়গায় পয়েন্টে ডাকাতি করার জন্য একটা শ্রেণী, একটা গোষ্ঠী, বেশ কিছু ডাকাতকে তারা ভাড়া করেছিল, প্রায় 300 ডাকাত ভাড়া করেছিল, যে বিভিন্ন জায়গায় যেন তারা ডাকাতি করতে পারে। ঠিক তেমনিভাবে এখনও তাই মনে হচ্ছে যে ওই একটা শ্রেণী তারা এই টোকাইগুলিকে ভাড়া করেছে। দুটো ফন্দি, প্রথমত এখানে এই আন্দোলনটাকে যেন ব্যাহত করা যায়, আন্দোলনটাকে যেন প্রশ্নবিদ্ধ করে আন্দোলনটা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই একটা কাজ তাদের হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। সবাই দেখবে
যে বাংলাদেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, চুরি ডাকাতি খুন খারাপি সর্বোচ্চ বিরাজমান, সরকার কিছুই করতে পারতেছে না, এই বিষয়টা প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেটা আমরা কয়েকদিন আগে তাদের নেত্রীর মুখ থেকে দেখেছি যে সবজির দাম কম, এটা নিয়ে তিনি ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করেছেন যে দেশে শান্তি নেই, শৃঙ্খলা নেই, কোনো কিছু নেই, সবজির দাম কম। তো এই ব্যঙ্গজনক কবিতা যখন আমরা দেখি দেশ ভালো আছে কিন্তু তাদের মাথা ব্যথা, তারা কোনো ক্রমেই চাচ্ছে না দেশটা ভালো শান্তিতে থাকুক বা দেশটা স্থিতিশীল থাকুক, দেশ ভালোভাবে চলুক, আইন শৃঙ্খলা সঠিকভাবে চলুক, এটা কোনোভাবেই তারা চান না। যে কারণেই তারা দেশকে অস্থিতিশীল করতে চান, তারা দেশকে অস্থির করে তুলতে চান, বাজার তারা উত্তপ্ত করতে চান, আগুন সমবাগা বাজার দেখতে চান। এ কারণে এখন যে বাজার দর কম, এটা তাদের কোনো ক্রমেই ভালো লাগতেছে না। যেহেতু সবজির বাজার কম, এটা নিয়ে কিছু বলার নেই, এ কারণে তারা অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেছেন। মূলত যেই বিষয়টা তারাই কিন্তু উস্কে দিচ্ছেন। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট যাদের, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমি ডেজার্সে বলতে পারি যে তাদের যেই কর্মপরিকল্পনা, তাদের যেই ষড়যন্ত্র, যেগুলি আমরা মাঝে মাঝেই দেখি। এর আগে আমরা দেখেছিলাম এক সাবেক মেয়র, তিনি বলেছিলেন যেই ঢাকায় আমাদের নেতাকর্মীরা দিনে চলাফেরা করতে পারবে না, সেই ঢাকাবাসীকে আমরা শান্তিতে ঘুমোতে দেব না। জাহাঙ্গীর আলমের এই বক্তব্য সারা বাংলাদেশে শুনেছেন। এরপরে শেখ হাসিনা আর একটা কথা বলেছেন যে আজ হোক কাল হোক আমি দেশে আসবই। এছাড়া তার নেতাকর্মীকে জ্বালাও পোড়াও ভাঙচুরের নিয়মিতভাবে অনুমতি দিয়ে যাচ্ছেন এবং নেতাকর্মীদেরকে বলেছেন যে কে কি বললো সেটা দেখার বিষয় না, তুমি আছো তুমিই নেতা, অর্থাৎ যে যে এলাকায় আছো সে সেই এলাকার নেতা, তোমার উপরে কে নেতা সেটা দেখার বিষয় না, কারো কমান্ডের দরকার নাই, তুমি তোমার বুদ্ধিতে যেটা বুঝবা যে এটা রাইট, তুমি সেটাই করে ফেলবা। অতএব কারো কোনো কমান্ডেরই দরকার নাই। একেবারে মানে ফ্রি লাইসেন্স দিয়ে দিচ্ছেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে। তো এমন ফ্রি লাইসেন্স পাওয়ার পরে সেই দল কতটা মরিয়া হবে সেটাও আমরা জানি। সাথে সাথে তো একটা গ্রুপ আছে সুশীল সমাজ নামে, সেগুলি মূলত আওয়ামী সুশীল সমাজ। তারা মাঝে মাঝে মুখ বন্ধ রাখে, মাঝে মাঝে আবার তারা উগড়ে দেয় সবকিছু। ঠিক তেমনিভাবে এই ঘটনাকে কেন্দ্র করে বড় একটা শ্রেণী দেখবেন যে বিভিন্নভাবে কথা বলতেছে, এই তৌহিদি জনতাকে বিতর্কিত করার জন্য তারা মাঠে নেমেছে। আর একজন সুশীল দেখলাম, আমি নাম বলছি না, তার আলোচনা আমি নিজেও শুনছি। তিনি বিগত এর সময় এই জুলাই বিপ্লবী আন্দোলনে যথেষ্ট ভালো বক্তব্য দিয়েছেন এবং তার কথা মানুষ গ্রহণ করেছে বা নিয়েছে, শুনেছে। সেই ব্যক্তি দেখলাম সেও কিন্তু এই জামাত শিবিরেরও যেমন বিরুদ্ধে, তেমনি এই তৌহিদি জনতার বিরুদ্ধে। তিনি আজকে বলেছেন, একটা পোস্ট দিয়েছেন মিজানুর রহমান আজহারি এবং অন্যান্য যারা 11 তারিখে কর্মসূচি ঘোষণা করেছেন, তিনি বলেছেন সারা বিশ্বে কর্মসূচি হবে শুক্রবারে, এখানে কেন শনিবারে হবে? আর শনিবারে বিএনপির একটি ওই কনসার্টের আয়োজন ছিল, সেই কনসার্টের দিনে, গানের দিনে কেন এই সমাবেশ বা আন্দোলন বা এই মার্চ ফর ফিলিস্তিন হবে? তো এই যে তাদের একটি বক্তব্য, এই বক্তব্যগুলি স্পষ্টত বোঝা যায় যে বেসিক্যালি তারা আলেমুল আমাদেরকে বা তৌহিদি জনতাকে কোনোভাবেই সহ্য করেন না। এজন্য আমাদের আলেমুল আমা তৌহিদি জনতা আমাদেরও আরো সতর্কতার সাথে এগোতে হবে, কাজ করতে হবে। যেমন গতকালকে দেখলাম আরেকটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, রফিকুল ইসলাম মাদানী এবং গুনবী সাহেব দুজনে মিলে তারা ওদিকে আমেরিকার এম্বাসির সামনে গিয়েছিলেন বা সেখানে তারা অবরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সাথে বেসিক্যালি তেমন কোনো লোকজন ছিল না, পুলিশ তাদেরকে যেতে দেয়নি, বাধা দিয়েছে। তো এই ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো কর্মসূচি না দিয়ে বরং যারা মুরব্বী আছে তাদের পরামর্শ মাফিক তারা যেই কর্মসূচি দেয় সেটার ভিতরেই কল্যাণ আছে, এটা বিশ্বাস করা। কারণ আমাদের বাংলাদেশে এখনো অনেক বিজ্ঞ ওলামা একরাম আছে এবং মুখলেস অনেক ওলামা একরাম আছে। আর সকল ওলামা একরাম মিলে বা বৃহৎ একটি গোষ্ঠী মিলে যখন একটি সিদ্ধান্ত নেন, অবশ্যই তার ভিতরে কোনো মঙ্গল বা খায়ের রয়েছে। কারণ তারা যেই কর্মসূচিটি নেন অবশ্যই পরামর্শের মাধ্যমেই সেই কর্মসূচিটি ঘোষণা করে থাকেন। অতএব এককভাবে আমি যেটা বুঝলাম সেই হিসেবে আমি কর্মসূচি দিব, আর একজন যেটা বুঝলো সেই হিসেবে কর্মসূচি দিব, তাতে বিপদ হবে। অতএব আমাদের সামগ্রিকভাবে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো যে আমরা একাট্টা হয়ে মুরব্বীদের পরামর্শক্রমে যে কোনো কর্মসূচি ঘোষণা দিব। সর্বশেষ আমি যে পয়েন্টটা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে, আমরা এই আন্দোলন আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আন্দোলন থেকে আমরা কি পাওয়ার সম্ভাবনা রয়েছে? এই আন্দোলনটা বেসিক্যালি যে আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী একটি বার্তা দেওয়া যে বাংলাদেশের জনগণ
এই গণহত্যা কোনোভাবেই সমর্থন করে না বা এই গণহত্যার বিপক্ষে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আমাদের আন্দোলনের আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ওদের সকল ধরনের পণ্য বয়কট করা, ইউনিলিভারের সকল ধরনের পণ্য বয়কট করা, বা এই কোকাকোলা, পেপসি, মেরিন্ডা, ফান্টা, 7 আপ এই জাতীয় সকল পণ্য বয়কট করা। এখন পণ্য বয়কট করা আর কোথাও হামলা করা দুটো কিন্তু এক বিষয় নয়। হামলা করলে বরং আপনার বিরুদ্ধেই জনমত গড়ে উঠবে। আর আপনি যদি নিজে বন্ধ করেন, বয়কট করেন, আপনি আপনার আশেপাশে পাড়াপড়শি সকলকে বোঝান, আত্মীয় স্বজনকে সকলকে বোঝান, বোঝানোর মাধ্যমে আপনি যদি তাদের পণ্য বয়কট করেন, এই বয়কটের মাধ্যমে তাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সবচাইতে শক্তি তাদের যেখান থেকে আসে, সেই শক্তিটা তারা ভেঙে যাবে। শক্তি ভেঙে গেলে তারা আর উঠে দাঁড়াতে পারবে না, তারা কাউকে আক্রমণ করতে পারবে না, তারা তখন আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন সেটা বন্ধ করতে বাধ্য হবে। এজন্য আপনি একটা বিষয় দেখবেন যে এই ইতিপূর্বে কয়েক বছর আগে আমরা দেখেছিলাম রোনালদো একটি সাংবাদিক সম্মেলনের সময় তার সামনে একটা কোকের বোতল ছিল, একটা পানির বোতল ছিল। সে কোকের বোতলটা সরিয়ে রেখে পানির বোতলটা সামনে রাখছেন। শুধু এতটুকু কাজ করেছেন, এতেই তাদের মানে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার যখন তাদের লস গিয়েছিল, মুহূর্তের ভিতরে তাদের দরপতন হয়ে গেছিল, একেবারে শেয়ার বাজার বা তাদের যে সব কিছুতে তাদের লস খেয়ে গেছিল। তো এই একটা ঘটনা যদি এতটা প্রভাব হতে পারে, তাহলে আমরা যত মুসলিম আছি সকল মুসলিম যদি আমরা একসাথে একাট্টা হয়ে একযোগে তাদের পণ্য বয়কট করতে পারি, তাহলে হিসাব দেখেন যে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকলে সেই 200 কোটি মুসলমান যদি একযোগে তাদের প্রোডাক্ট বয়কট করে, তাদের কি অবস্থা হবে? তা তো পাগল হয়ে যাবে, মাথা পাগল হয়ে যাবে তাদের। এজন্য আমাদের সবচেয়ে বড় কর্মসূচি যেটা আমি মনে করি, সেটা হচ্ছে তাদের প্রোডাক্ট বয়কট করা। এই প্রোডাক্ট বয়কট করতে গেলে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। দেখা যাবে আমার পরিবারই জানে না কোন কোন প্রোডাক্ট তাদের। এই বিষয়গুলি আমারও আগে বুঝতে হবে, আমাদের নিজেদেরও বুঝতে হবে যে আসলে তাদের প্রোডাক্ট কোনটা তাদের প্রোডাক্ট, এটা বাস্তবতার নিরিখে যাচাই বাছাই করে তারপরে আমরা একটা লিস্ট করব। এরপরে সেই লিস্ট ধরে লিস্ট নিয়ে আমরা জনগণের কাছে যাব, আমাদের পরিবারের কাছে যাব, আমাদের আত্মীয় স্বজনের কাছে যাব, পাড়াপড়শির কাছে যাব, তাদেরকে হাতে পায়ে ধরে বোঝাবো। বাস্তবতা দিয়ে যদি আমরা বোঝাই, যদি এই হত্যাযজ্ঞ দিয়ে, এই গণহত্যা দিয়ে তাদেরকে সামনে এনে তাদেরকে বুঝাইতে পারি ঠিকঠাক মতো, আশা করি তারা আমাদের এই কর্মসূচিতে সাড়া দিবেন এবং আমাদের কর্মসূচি সফল হবে। এজন্য আমার আহ্বান থাকবে যে আমরা যতটুকু মাঠে ময়দানে আন্দোলন করব সেটা ঠিক আছে, সাথে সাথে আমাদের সবচেয়ে বড় যেই চাওয়া পাওয়া, তাদের সকল ধরনের প্রোডাক্ট বয়কট করা, এটাই হোক আমাদের সবচেয়ে বড় টার্গেট। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।